আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক দিন পর আবার ফিনান্সের ক্লাসে তোমাদেরকে পেলাম। আমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছি, ইতিহাসের প্রথমবারের মতো ওপেন বুক এক্সাম, এবং তোমরা যে খুব একটা ভালো লিখেছো আমি তা বলবো না, তবে তোমরা চেষ্টা করেছো এবং অনেকেই অনেক ভালো রকম চেষ্টা করেছো, যাতে আমি খুবই খুশি হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে আমাদের ক্লাসে জয়েন করেছো, আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে ক্লাসে জয়েন করে ফেলেছো। তো তোমরা যারা আমাদের ক্লাসে আজকে জয়েন করেছো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এখন তোমাদের রোল নাম্বারটি একটু লিখে দাও। তোমাদের ক্লাসের রোল নাম্বারটি লিখে দাও, যাতে আমরা বুঝতে পারি যে কারা কারা আমাদের সাথে আজকের এই ক্লাসে আসো। আর ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করে দাও। আমিও ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে। আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আমার ওয়ালে শেয়ার করে দিচ্ছি, আমার বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিচ্ছি, পেজে শেয়ার করে দিচ্ছি, শিক্ষকদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তোমরাও ক্লাসটা শেয়ার করে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমাদের যে অধ্যায়টি শুরু করেছিলাম, অর্থাৎ জীবন বীমা অধ্যায়টি আমরা শুরু করেছিলাম। তো আজকে আমরা এই জীবন বীমার যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের সব টপিক আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। তো আজকের ক্লাসে আমরা জীবন বীমার এই অধ্যায়ে বিভিন্ন বোর্ডের কোশ্চেন সলভ করব। অর্থাৎ বোর্ডে যে সমস্ত কোশ্চেন প্রায়শই আমাদের এসে থাকে, আজকের ক্লাসে ইনশাল্লাহ আমি সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব, এবং আশা করি তোমরা এই আজকের ক্লাসটা ভালোভাবে দেখবে। তাহলে এই অধ্যায়ের যে প্রবলেমগুলো আমাদের প্রায়শই হয় উদ্দীপকের, সেগুলো ইনশাল্লাহ সমাধান হবে। তো আমরা আজকে উদ্দীপক সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা। আর ক্লাসটি যদি তুমি মিস করো, অথবা আমার এই অধ্যায়ের উপরে বিগত ক্লাস যারা মিস করেছো, কোনো প্রবলেম নাই, আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে ক্লাসের প্লেলিস্ট আছে জীবন বীমা অধ্যায় নামে, ওখানে গেলে তুমি বাকি ক্লাসগুলো পাবে। আর আমাদের এই কলেজের পেজে তো অবশ্যই ক্লাসগুলো থাকবে, তোমরা ইচ্ছা করলে পরে দেখে নেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ফিনান্স দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বীমার 11তম অধ্যায়, অর্থাৎ জীবন বীমা লাইফ ইন্স্যুরেন্সের শেষ লেকচার। এটা আমার শেষ লেকচার। এই অধ্যায়ের উদ্দীপক সমাধান করব আমরা ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে একটা উদ্দীপক চলে আসছে। আমি তোমাদেরকে একটু উদ্দীপকটা যদি পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি উদ্দীপকটা পড়ি, তাহলে তোমরা শোনো। জনাব করিমের বর্তমান বয়স 40 বছর। তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে 20 বছরের জন্য একটি জীবন বীমাপত্র গ্রহণ করেন। চুক্তিটি এমন ছিল যে তিনি মেয়াদান্তে মানে মেয়াদ শেষে যদি সে বেঁচে থাকে, তিনি বীমা দাবি পাবেন। তিনি তার স্ত্রীকে বীমাপত্রের নমিনি করেন। পরপর 4 বছর কিস্তি প্রদানের পর জনাব করিমের মৃত্যু হয়। তার স্ত্রী বীমা কোম্পানির নিকট বীমা দাবি পেশ করেন। তাহলে উদ্দীপকে আমরা যেটা জানলাম যে এখানে জনাব করিমের একটি কথা দেওয়া আছে। আমাদের যিনি উদ্দীপকের যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দীপকটা যাকে নিয়ে, তিনি হলেন জনাব করিম সাহেব। তো এখানে জনাব করিম সাহেবের যে কথাগুলো বলা আছে তা হলো, জনাব করিম সাহেবের বর্তমান বয়স 40 বছর। তিনি একটা বীমা করেছে। বীমাটা এমন যে নির্দিষ্ট বয়সের পরেও তিনি যদি বেঁচে থাকেন, তাহলে কিন্তু সেই বীমা দাবিটা পাবেন, রাইট। আর তার যে স্ত্রী, তাকে বীমাপত্রের নমিনি করেছে। আমরা জানি যে বীমার ক্ষেত্রে যদি বীমাকৃত ব্যক্তি মারা যায়, সেই ক্ষেত্রে তার নমিনি, অথবা যদি নমিনি না থাকে, তার উত্তরাধিকারী যারা আছেন, তারা এই বীমা দাবিটি পাবেন।
তো আমরা এখন প্রশ্নগুলো যাই। আমরা জানি ক এবং খ উদ্দীপক রিলেটেড না। ক নাম্বার বলেছে প্রিমিয়াম কি, এটা আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। বীমা গ্রহীতা তার জীবন এবং সম্পদের ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাসের জন্য বীমা কোম্পানিকে যে আর্থিক সুবিধাটা দেয়, এই বীমা গ্রহীতা কর্তৃক প্রদত্ত এই আর্থিক সুবিধা কি বলা হয়? প্রিমিয়াম। খ নাম্বার বলেছে জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না কেন? আমরা জানি যে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আমরা আগে জ্ঞানের একটা উত্তর নেব, অর্থাৎ এখানে জীবন বীমা কাকে বলে সেটা আগে লিখবো, পরে আমরা ক্ষতিপূরণের চুক্তি কেন বলা হয় না সেটা দেব। শিক্ষার্থীরা আমরা জানি যে সব ধরনের সম্পত্তি বীমা যেগুলো আছে সেগুলো ক্ষতিপূরণের চুক্তি, অর্থাৎ চুক্তিটা এমন যে ক্ষতি সংঘটিত হওয়ার সাথে সাথে বীমা কোম্পানি তোমার এই সম্পদের প্রতিস্থাপন করবে বা সম্পদটা কেনার জন্য প্রয়োজনীয় টাকা তোমাকে দিবে। যেমন তুমি যদি অগ্নি বীমা করো, তোমার একটা মেশিন পুড়ে গেলে বীমা কোম্পানি তোমাকে মেশিনটা কিনে দেবে। তোমার একটা বাস পুড়ে গেলে বাস কিনে দেবে, লঞ্চ ডুবে গেলে নৌ বীমার ক্ষেত্রে লঞ্চ কিনে দেবে। বাট ইন কেস অফ লাইফ ইন্স্যুরেন্স, তোমার বাবা যদি মারা যায় তাহলে বীমা কোম্পানি কেন, পৃথিবীর সকল শক্তি মিলেও এই মৃত ব্যক্তিকে জীবিত করা সম্ভব নয়। তার মানে জীবন বীমাকে আমরা ক্ষতিপূরণের চুক্তি বলি না, জীবন বীমাকে আমরা বলি নিশ্চয়তার চুক্তি। নিশ্চয়তার চুক্তি মানে এখানে তুমি একটা আর্থিক নিশ্চয়তা পাবা, একটা আর্থিক সুবিধা পাবা। তোমার বাবার অবর্তমানে তোমার পরিবার চালানোর জন্য যে আর্থিক যে একটা সাপোর্ট দরকার, বীমা কোম্পানি তোমাকে সেই আর্থিক নিশ্চয়তা দেবে। এই জন্যই আমরা বলি যে জীবন বীমার ক্ষেত্রে একমাত্র জীবন বীমার ক্ষেত্রে আমরা এই জীবন বীমাকে এটাকে বলে থাকি নিশ্চয়তার চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি না। চলে আসো ঘ নাম্বার প্রশ্ন, জনাব করিম কি ধরনের বীমাপত্র গ্রহণ করেছিলেন ব্যাখ্যা করো। উদ্দীপকে যে বীমাপত্রটি, অবশ্যই এটা জীবন বীমাপত্র, যেহেতু আমাদের অধ্যায়টাই হলো বীমাপত্র রিলেটেড। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমাদের যেটা জানার বিষয় সেটা হলো আমরা জানি যে জীবন বীমাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি মূলত। একটা হলো মেয়াদি বীমাপত্র, একটা হলো আজীবন বীমাপত্র, আর একটা সাময়িক বীমাপত্র, যেটা আমি বিগত লেকচারে খুব ভালোভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেয়াদি বীমাপত্র সিস্টেমটা এরকম যে এখানে নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বীমা গ্রহীতা নিজে টাকা পাবে, আর ওই মেয়াদের আগে যদি সে মারা যায় তার নমিনি বা উত্তরাধিকারী টাকা পাবে। আজীবন বীমাপত্র হলো মৃত্যুর আগ পর্যন্ত বীমা গ্রহীতা প্রিমিয়াম পরিশোধ করবে, তবে তিনি যখনই মারা যাবেন তখন তার উত্তরাধিকারী বা তার নমিনি টাকা পাবেন। সাময়িক বীমাপত্র হলো 3 মাস বা 5 বছর সময়ের জন্য বীমাটা করা হবে। শুধুমাত্র এই সময়ের ভিতরে মারা গেলে বীমা গ্রহীতার মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারী টাকা পাবে, অথবা তিনি যদি বেঁচে যান, এই নির্দিষ্ট সময়ের পর যদি সে বেঁচে থাকেন তাহলে কেউই এই বীমা দাবিটি পাবে না। এখন উদ্দীপকে আমরা যদি একটা লাইন, শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা তোমরা একটু আমার সাথে দেখার চেষ্টা করো। এখানে একটা লাইন যদি আমরা একটু বেশি মনোযোগ দিই, সেটা হলো এখানে একটা কথা বলা আছে যে মেয়াদান্তে যদি সে বেঁচে থাকে তাহলে সেও বীমা দাবি পাবে। এই যে কথাটা, যে মেয়াদান্তে সে যদি বেঁচে থাকে সেও বীমা দাবি পাবে, তাহলে এই কথাটা দ্বারাই কিন্তু আমাদের ক্লিয়ার এখানে করে দিছে যে এই যে বীমাটা, এই বীমাটা হলো একটি মেয়াদি জীবন বীমাপত্র, যে নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বীমা গ্রহীতা অথবা সে সে যদি মেয়াদান্তে যে বেঁচে থাকে সে টাকা পাবে, অথবা মেয়াদের আগে যদি সে মারা যায় নির্দিষ্ট সময়ের আগে, তাহলে তার মনোনীত যে নমিনি আছে, তার মনোনীত যে নমিনি, এই নমিনি যারা থাকবেন তারা এই বীমার টাকাটা পাবেন। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি যে এটা একটি মেয়াদি বীমা। শিক্ষার্থী বন্ধুরা এখানে স্পষ্টভাবেই আমরা এটা উদ্দীপকের আলোকে এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে চলে আসো আমরা পরের যে প্রশ্নটা আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখি যে বীমার কোন নীতির কারণে জনাব করিমের স্ত্রী বীমা দাবি পেশ করতে পেরেছেন, যুক্তি সহ ব্যাখ্যা করো। এখানে কিন্তু শেষে একটি কথা আছে যে স্ত্রী বীমা কোম্পানির নিকট বীমা দাবি পেশ করেন। স্ত্রী বীমা কোম্পানির কাছে বীমা দাবি পেশ করেন। এর আগে কিন্তু পরপর 4 বছর কিস্তি প্রদানের পর জনাব করিমের মৃত্যু হয় এবং মৃত্যুর আগে নমিনি করা হয়েছিল কাকে, তার স্ত্রীকে।
আমরা জানি যে বীমার যে কয়টা নীতি আছে, শিক্ষার্থী বন্ধুরা, এই নীতির ভিতরে অন্যতম নীতি হলো বীমাযোগ্য স্বার্থ নীতি। বীমাযোগ্য স্বার্থ বলতে বোঝায় বীমাকৃত ব্যক্তির উপরে বা বীমাকৃত বস্তুর উপরে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বলা হয় বীমাযোগ্য স্বার্থ। অর্থাৎ যার জীবনের উপরে বীমা করা হয়েছে, তার সে যাকে নমিনি করে দিবে, সেক্ষেত্রে কিন্তু সেই এই বীমা দাবিটা পাবে। এক্ষেত্রে স্বামীর জীবনের উপরে স্ত্রীর কিন্তু আর্থিক স্বার্থ আছে, সে কিন্তু বীমাটা করতে পারবে। কিন্তু এখানে কিন্তু আর্থিক এই বীমাযোগ্য স্বার্থের কারণে যে সে বীমাটা দাবিটা পাবে এমন না। এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু নমিনির নাম উল্লেখ করে গেছেন। আমরা জানি যে জীবন বীমা বা যে কোনো জীবন বীমার ক্ষেত্রে নমিনির নাম যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে কিন্তু উত্তরাধিকারী পাবে। আর এক্ষেত্রে কিন্তু তার স্ত্রী উত্তরাধিকারীর ভিতরে পড়ে যায়। তার মানে আমরা এখানে বলতে পারি জীবন বীমার বীমাযোগ্য স্বার্থ এবং নমিনিকে অর্থ প্রদান, এই সকল নীতির কারণে জনাব করিমের স্ত্রী সে বীমা দাবি পেশ করতে পারছেন। কারণ তার যে মরহুম অর্থাৎ তার স্বামীর জীবনের উপরে কিন্তু তার আর্থিক স্বার্থ আছে, এবং সে কিন্তু এখানে স্পষ্ট নমিনি এবং উত্তরাধিকারের ভিতরে পড়ে যান। এবং জনাব করিম মৃত্যুর আগে কিন্তু নমিনি হিসেবে তার স্ত্রীকে এটা প্রদান তার সত্য অর্পণ করেন যে তার অবর্তমানে বা তার মৃত্যুতে তার স্ত্রী বীমা দাবি পেশ করতে পারবেন। তো এই নীতির আলোকে আমরা বলতে পারি যে অবশ্যই জনাব করিম এর মৃত্যুর পর তার স্ত্রীকে বীমা দাবিটি পরিশোধ করা হবে। সেক্ষেত্রে বন্ধুরা, এটা ছিল আমাদের 1 নাম্বার একটা উদ্দীপক। আমরা আরেকটা উদ্দীপক এখানে দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আমার সাথে দেখো, তাহলেই বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করো, তাহলে উদ্দীপকটা তোমরা একটু দেখো, তোমরা নিজেরা একটু উদ্দীপকটা দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা উদ্দীপকটা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। জনাব পলাশ 15 বছরের জন্য 5 লাখ টাকার একটি জীবন বীমা চুক্তি সম্পাদন করেন। 15 বছরের জন্য 5 বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যের কারণে বীমা পত্রটি চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় বলে তিনি বীমা কোম্পানিকে জানায় এবং প্রিমিয়াম আদায়ের জন্য বীমা কোম্পানিতে যারা আছেন তাদের কাছে সে এই বিষয়টা আবেদন তুলে ধরেন যে সে আর বীমাটা তার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব না। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা অবশ্যই যে একটা বীমার একটা নীতি আমরা জানি যে সমর্পণ মূল্য নীতি। সমর্পণ মূল্য মানে হলো তুমি যখন আর্থিক অসমর্থতার কারণে তুমি বীমা পলিসিটি চালিয়ে নিতে পারছো না, অর্থাৎ প্রিমিয়াম প্রদান করতে পারছো না, then you can surrender yourself to the insurance company and get you have the possibility of get some lump sum money। অর্থাৎ যখন তোমার পক্ষে আর্থিক অসমর্থতার কারণে তুমি বীমাটা আর চালাই দিতে পারতেছো না, তখন তুমি বীমা কোম্পানির কাছে যাই বলবো, ভাই আমার পক্ষে আর এই বীমাটা আর চালাই নেওয়া সম্ভব না। তখন বীমা কোম্পানি তোমাকে গৃহীত প্রিমিয়ামের একটা অংশ তোমাকে দান করবে বা তোমাকে প্রদান করবে। এটাই হলো আমরা বীমার ক্ষেত্রে বলি সমর্পণ মূল্য বা সারেন্ডার ভ্যালু। তো যাই হোক, ক নাম্বার জীবন বীমা কি, এটা আমরা পারি। খ নাম্বার পুনর্বীমার প্রয়োজন পড়ে কেন? আমাদের লেকচার 1-এ তোমাদের খেয়াল আছে কিনা, আমরা লেকচার 1-এ কিন্তু রি-ইন্স্যুরেন্স বা পুনর্বীমা কি সেই সম্পর্কে আমরা খুবই ভালোভাবে আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, পুনর্বীমা হলো যখন বীমা কোম্পানি দেখে তার গৃহীত পলিসি বা ঝুঁকিটা অত্যাধিক হয়ে যায় বা তার পক্ষে এই ঝুঁকিটা একার পক্ষে বহন করা সম্ভব নয়, তখন তিনি পুনরায় আরেকটা বীমা কোম্পানির কাছে তার এই ঝুঁকির একটা অংশ বীমা করে। এই অবস্থায় মূলত পুনর্বীমার প্রয়োজন হয়। তার মানে আমরা আগে পুনর্বীমার সংজ্ঞা দেব, পরবর্তীতে আমরা লিখব কোন অবস্থায় এটা যখন ঝুঁকিটা বেশি হয়ে যায় বা সংগৃহীত পলিসিটা যখন বেশি হয়ে যায়, ঠিক তখনই বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির একটা অংশ পুনরায় আবার বীমাটা করে থাকে। ঘ নাম্বার বলছে জনাব পলাশ কোন ধরনের বীমাপত্র গ্রহণ করেছেন ব্যাখ্যা করো। জনাব পলাশ 15 বছরের জন্য একটা বীমা নিয়েছে, এটাকে আমরা বলতে পারি মেয়াদি বীমা। জনাব পলাশ এখানে যে শিক্ষার্থী বন্ধুরা সে যে বীমাটা এখানে নিয়েছে, শিক্ষার্থী বন্ধুরা এখানে স্পষ্টভাবে আমরা বলতে পারি এটা একটা
জীবন বীমা, এবং এই জীবন বীমাকে আমরা বলতে পারি মেয়াদি জীবন বীমা পত্র। কেন আমরা এটাকে মেয়াদি জীবন বীমা পত্র বলি? তোমরা যদি এই লাইনটা দেখো যে জনাব পলাশ 15 বছরের জন্য বীমাটা করেছে, কিন্তু দেখো এখানে কিন্তু 15 বছর ধরে স্পষ্টভাবে বলেছে 15 বছর ধরে। তার মানে আমরা জানি যে সাময়িক বীমা পত্রের ক্ষেত্রে কিন্তু 5 বছরের বেশি সময়ের জন্য এই বীমা পত্রটা করা সম্ভব নয়। আর আজীবন বীমা পত্রের ক্ষেত্রে কিন্তু তুমি আজীবনই কিন্তু তোমাকে এই প্রিমিয়ামটা দিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু আমাদের এই ধরনের কোনো কথা বা নাই, সেক্ষেত্রে আমরা এটা মেয়াদি বীমা বলতে পারি। তাহলে উদ্দীপকে জনাব পলাশ মেয়াদি বীমা পত্র গ্রহণ করেছেন, এটা আমরা প্রথম লাইনে লিখবো। দ্বিতীয় লাইনে আমরা মেয়াদি বীমা কি সেটার ব্যাখ্যা দেবো। আর 3 নম্বরে আমাদের এখানে মেয়াদি বীমার একটা নির্দিষ্ট মেয়াদের জন্য যেহেতু নিয়েছে, 15 বছরের জন্য নির্দিষ্ট মেয়াদের জন্য তিনি বীমাটা যেহেতু গ্রহণ করেছে, এটা আমরা মেয়াদি বীমার ওই সংজ্ঞার আলোকে কিছু কথা এখানে লিখে দেবো। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের জনাব পলাশ বীমা কোম্পানির নিকট প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন কি বিশ্লেষণ করো। আমি কিন্তু একটু আগেই তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি। কিভাবে উত্তরটা দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে বলেছি যে সমর্পণ মূল্য হলো, এখানে আমরা লিখবো যে হ্যাঁ, জনাব পলাশ বীমা কোম্পানির নিকট প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন। এরপর আমরা লিখবো সমর্পণ মূল্য কাকে বলে, এটা আমরা লিখবো। থার্ড স্টেপে আমরা লিখবো যে সমর্পণ মূল্যের কারণেই জনাব পলাশ বীমা কোম্পানির নিকট থেকে প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকার রাখেন। কারণ হলো আমরা জানি সমর্পণ মূল্য বীমা গ্রহীতাকে এই অধিকার দেয় যে এই সমর্পণ মূল্যর কারণে বীমা কোম্পানি বীমা গ্রহীতাকে গৃহীত প্রিমিয়ামের একটা অংশ তাকে প্রদান করবে। কেন প্রদান করবে? যে বীমা গ্রহীতা এতদিন প্রিমিয়াম দিয়ে এসেছে, 15 বছর ধরে প্রিমিয়ামটা দিয়ে এসেছে জনাব পলাশ আমাদের বীমা গ্রহীতা, বাট 5 বছর পরে আমরা বলতে পারি 1/3 সময় যাওয়ার পর জনাব পলাশের পক্ষে এই প্রিমিয়াম পরিশোধ আর করা সম্ভব হচ্ছে না আর্থিক অসমর্থতার কারণে। সেক্ষেত্রে পলাশ বীমা কোম্পানির কাছে বীমা দাবি তো আর আশা করে না, কারণ যেহেতু 15 বছর শেষ হয় নাই। সেক্ষেত্রে জনাব পলাশ সাহেব এতদিন ধরে যে প্রিমিয়াম দিয়েছে, বীমা কোম্পানি এই পলাশের কাছ থেকে গৃহীত প্রিমিয়ামের একটা অংশ তাকে এখন প্রদান করবে। এটাকেই বলা হয় সমর্পণ মূল্য, এবং এই সমর্পণ মূল্যের কারণেই জনাব পলাশ বীমা কোম্পানির কাছ থেকে প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবে। এটা আমরা সুন্দর করে লিখে দেব। আমাদের 3 নাম্বার আরেকটি এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সামনে আরেকটি উদ্দীপক এসেছে, আমরা এখন এই উদ্দীপকটা পড়ি। রুবিনা ইসলাম 2013 সালে মুমিন লাইফ ইন্স্যুরেন্সের সাথে মাসিক প্রিমিয়াম প্রদানের বিনিময়ে 13 বছরের জন্য একটি বীমা চুক্তি সম্পাদন করেন। 10 বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত সন্তানেরা বীমার অর্থ পাবেন, আর যদি তিনি 10 বছর পরে বেঁচে থাকেন তাহলে তিনি অর্থ পাবেন। 6 বছর পর আর্থিক অসঙ্গতির কারণে তিনি বীমাটি বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করেন এবং প্রদত্ত প্রিমিয়ামের 30% ফেরত প্রদানের দাবি করেন। খুবই সুন্দর একটা, আমরা এখানে যে উদ্দীপকটা দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই সুন্দর একটা উদ্দীপক। এবং আমার বিশ্বাস আমাকে যদি কেউ প্রশ্ন করতে দেয়, বোর্ডের প্রশ্ন, উচ্চশিক্ষা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের কোশ্চেন করতে দেয়, আমার বিশ্বাস যে জীবন বীমায় সাধারণত এই যে কোশ্চেনটাই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, যেই কোশ্চেনের ভিতরে পুরো লাইফ ইন্স্যুরেন্স চ্যাপ্টারের নির্যাস এখানে আছে। এখানে কাহিনীটা হলো একজন বীমা গ্রহীতা রুবিনা ইসলাম, তিনি 10 বছরের জন্য 13 বছরের জন্য একটি বীমা গ্রহণ করেন নির্দিষ্ট মেয়াদের জন্য। এটা বোঝাই যাচ্ছে এটা কোন বীমা, আমার মনে হয় তোমাদেরকে বলার দরকার নাই, এটা মেয়াদি বীমা। সিস্টেমটা এরকম যে মেয়াদের ভিতরে যদি সে মারা যায় তার মনোনীত ব্যক্তিরা পাবেন, আর যদি মেয়াদের পরেও সে বেঁচে থাকেন সে নিজে বীমা কোম্পানির কাছ থেকে বীমা দাবি পাবেন। তবে এখানে সে 10 বছরের জন্য চুক্তিটা করেছেন যে 10 বছরের ভিতরে যদি সে মারা যায় তাহলে সে আর কি তার মনোনীত ব্যক্তিরা পাবেন। তবে এখানে 6 বছর পর তার আর্থিক অসঙ্গতির কারণে, ফিনান্সিয়াল ইনসলভেন্সির কারণে he could not able to continue this policy. That means he was unable to pay the premium to the insurance company. For this reason he submit himself as a surrender value. He demands surrender value 30% of the premium payment by herself. অর্থাৎ সে যে প্রিমিয়াম দিয়েছে এই 6 বছর, এই 6 বছরের মোট প্রিমিয়ামের 30% সে ফেরতের দাবি রাখেন। এটা আমরা অবশ্যই যৌক্তিক বলি, কারণ এটা সমর্পণ মূল্য। চলো আমরা দেখি
প্রশ্নে কি আছে? বিমাযোগ্য স্বার্থ কি, এটা আমরা বলেছি। জীবন বীমায় মৃত্যুহার পঞ্জি ব্যবহার করা হয় কেন? ঠিক আছে বন্ধুরা, মৃত্যুহার পঞ্জি কিন্তু আসলে জীবন বীমার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা কিন্তু জানি যে বীমাটা কিন্তু জুয়া খেলা না। এই কারণেই মৃত্যুহার পঞ্জির দরকার আছে। মৃত্যুহার পঞ্জি কি? মৃত্যুহার পঞ্জি হলো প্রতি হাজারে কতজন মারা যাচ্ছে এটার একটা ট্যাবেল বা এটা একটা পরিসংখ্যান বা এটা একটা সারণী। প্রতি হাজারে সম্ভাব্য মৃত্যু ব্যক্তির সংখ্যা সম্বলিত সারণীকে মৃত্যুহার পঞ্জি বলে। তো এই মৃত্যুহার পঞ্জিটা কেন দরকার? যে আমরা জানি জীবন বীমা ব্যবসাকে অনুমানের গতানুগতিক ধারা থেকে বৈজ্ঞানিক হিসাব নিকাশ ধারায় নিয়ে আসার জন্য এই মৃত্যুহার পঞ্জিটি ব্যবহার করা হয়। এর ফলে একজন বীমা ব্যবসায়ী কোন এলাকার নির্দিষ্ট বয়সের কত হাজারে কত লোক মারা যায় সেটা সম্ভাব্য হার সম্পর্কে জানতে পারে এবং সে অনুযায়ী সম্ভাব্য ঝুঁকির পরিমাণ নিরূপণ করে সে ব্যবসা পরিকল্পনা এগিয়ে নিতে পারে। এই 2-3 লাইন তোমরা লিখে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে গ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। এখানে গ নাম্বার প্রশ্নটা কি আছে? উদ্দীপকে রুবিনা ইসলাম মেয়াদ ভিত্তিক কোন ধরনের জীবন বীমা পত্র গ্রহণ করেছিলেন, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে এটার ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নাই, কারণ এই ব্যাখ্যাটা তোমরা খুব ভালো করেই পারবে। কারণ হলো শিক্ষার্থী বন্ধুরা, কারণ এই যে আমি একটু আগে এতক্ষণ ধরে যে আলোচনা করেছি, এতক্ষণ ধরে যে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে মেয়াদ ভিত্তিক কোন বীমা পত্রটি সে নিয়েছে, মেয়াদ ভিত্তিক কোন বীমা পত্র নিয়েছে, এখানে স্পষ্ট বোঝাই যায় এখানে সে যে বীমার কথা বলেছে সেটা হলো মেয়াদি বীমা। স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে মেয়াদি বীমার কথা বলা আছে। তাহলে আমরা বলবো উদ্দীপকের রুবিনা ইয়াসমিন ইসলাম মেয়াদ ভিত্তিক জীবন বীমা পত্র যেটি গ্রহণ করেছেন সেটা হলো মেয়াদি জীবন বীমা পত্র। আমরা এটা লিখবো। এরপর আমরা মেয়াদি জীবন বীমা পত্র কি সেটা আমরা সংখ্যা দেব, যেহেতু এটা 3 মার্কস। উদ্দীপকের আলোকে আমরা 3 মার্কস পাওয়ার জন্য এটা যেহেতু প্রয়োগমূলক প্রশ্ন, প্রথমে আমরা জ্ঞান দিলাম, হ্যাঁ সে মেয়াদি বীমা দিছে। 2 নম্বরে আমরা মেয়াদি বীমার সংজ্ঞা দিলাম, এন্ডোনমেন্ট পলিসির আমরা সংজ্ঞা দিলাম। এরপর আমরা উদ্দীপকের আলোকে সেটার ব্যাখ্যা দেব যে উদ্দীপকের নির্দিষ্ট বয়সের জন্য, নির্দিষ্ট মেয়াদের জন্য সে কিন্তু আসলে এই বীমাটা করেছে রুবিনা ইয়াসমিন ইসলাম, সেটা হলো 13 বছরের জন্য। এবং মেয়াদি বীমার আরো একটা বৈশিষ্ট্য এখানে মিলে যায়। আমরা জানি মেয়াদি বীমার ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ভিতর মারা গেলে বীমা গ্রহীতার মনোনীত ব্যক্তি অথবা বেঁচে থাকলে নির্দিষ্ট মেয়াদের পর সে নিজে বীমা দাবি পাওয়ার অধিকার রাখেন। এবং এখানে চুক্তিটা এমনই ছিল যে রুবিনা ইসলাম যদি 10 বছরের মধ্যে মারা যায় তাহলে তার মনোনীত সন্তানেরা, আর যদি সে বেঁচে থাকেন তাহলে সে নিজে অর্থ পাবেন। বড় কোশ্চেনে আমরা আসি। তুমি কি মনে করো মুমিন লাইফ ইন্স্যুরেন্স রুবিনার যে দাবি 30% সে প্রিমিয়ামের 30% সে ফেরতের দাবি রেখেছে, এই দাবিটা কি যৌক্তিক বা দাবিকৃত অর্থ ফেরত দিবে কিনা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। অবশ্যই অবশ্যই মুমিন লাইফ ইন্স্যুরেন্স রুবিনার এই দাবিকৃত অর্থ প্রিমিয়ামের 30% ফেরত দিতে বাধ্য। যৌক্তিক তার দাবিটা। কেন? সমর্পণ মূল্যের কারণে। এরপর আমরা সমর্পণ মূল্যের সংজ্ঞা দেব, সমর্পণ মূল্য কি, এরপর আমরা ব্যাখ্যা দেব যে সে এতদিন যে প্রিমিয়ামটা প্রদান করেছেন যৌক্তিকভাবেই সে যেহেতু বীমা দাবিটা আর পাবে না, যেহেতু সে 13 বছর পর্যন্ত আর থাকতেছেন না, 13 বছর পর্যন্ত সে আর বেঁচে থাকবেন না, বা 13 বছর পর্যন্ত সে মারাও যেতে পারেন। যেহেতু সে এখন 13 বছরের আগেই 6 বছরের ভিতরেই তার আর্থিক অসঙ্গতি শুরু হয়ে গেছে, she cannot continue this policy. This means she is unable to pay the premium to the insurance company. এই কারণে সে নিজেকে সারেন্ডার করেছে এবং এই সারেন্ডার করার কারণেই সে একটা লামসাম মানি, একটা 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 থোক টাকা পাওয়ার অধিকার রাখেন, সেটাই হলো তার প্রদত্ত প্রিমিয়ামের অংশ এবং সে 30% দাবি করেছেন, 100% দাবি করেন, অবশ্যই যৌক্তিক এবং সে এই দাবিটা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরেকটা উদ্দীপক এখানে দেখি। জনাব ক ও জনাব খ দুইজন সরকারি চাকরিজীবী। জনাব ক 2 বছরের জন্য জাতিসংঘ মিশনে সোমালিয়া যান। তিনি তার সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে 2 বছরের জন্য একটি বীমাপত্র গ্রহণ করেন, যেখানে তিনি মারা গেলেই কেবল তার সন্তানেরা বীমা দাবি পাবেন। তিনি মারা গেলেই তার সন্তানেরা বীমা দাবি পাবেন 2 বছরের জন্য। 2 বছরের জন্য বলছে। অপরদিকে জনাব খ বার্ষিক 25,000 টাকা বীমা কিস্তিতে 10 বছরের জন্য 2 লাখ টাকা একটি বীমাপত্র গ্রহণ করেন, যেখানে তিনি মারা না গেলেও
নির্দিষ্ট সময় শেষে বীমা দাবি পাবেন। এখানে দুইটা, কিন্তু একটা হলো 2 বছরের জন্য করছে, যেখানে সে মারা গেলেই তার সন্তানেরা বীমা দাবি পাবেন। আর একটা হইলো 10 বছরের জন্য করছে, মানে নির্দিষ্ট মেয়াদের জন্য, সে মারা না গেলেও নির্দিষ্ট সময় পর সে নিজে পাবে। জীবন বীমা কি এটা আমরা বুঝি পারি। মৃত্যুহার পুঁজি বলতে কি বোঝায় বুঝি পারি। গ নাম্বার বলছে, জনাব ক কর্তৃক গৃহীত বীমাপত্রটি কোন ধরনের, ব্যাখ্যা করো। জনাব ক যে বীমাপত্রটি এখানে গ্রহণ করেছে, আর সেটি কোন বীমাপত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে জনাব ক কিন্তু 2 বছরের জন্য বীমাটা গ্রহণ করছে। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। আমরা জানি যে সাময়িক বীমাপত্র, যেটাকে আমরা বলি টার্ম পলিসি, সাময়িক জীবন বীমাপত্র, যেটার মেয়াদ হলো 3 মাস থেকে 5 বছর। শর্ত হইল ওই নির্দিষ্ট মেয়াদের ভিতর তাকে মরতেই হবে। যদি নির্দিষ্ট মেয়াদের পর সে বেঁচে থাকে, সে বীমা দাবি পাবে না, তার মনোনীত ব্যক্তিরাও পাবে না। ওই 3 মাস থেকে 5 বছর এই সময়ের ভিতরে তাকে মরতেই হবে, কিন্তু বীমা দাবিটা পাবে তার মনোনীত সন্তান বা মনোনীত ব্যক্তি। এখানে কিন্তু সেই কথাই বলছে, তিনি মারা গেলেই তার সন্তানেরা বীমা দাবি পাবেন। তাহলে আমরা অবশ্যই বলবো যে উদ্দীপকে যেই বীমা দাবিটার কথা বলা আছে, এখানে উদ্দীপকে এই বীমা দাবিটা হলো কি? সাময়িক জীবন বীমা পত্র। পরে আমরা সাময়িক জীবন বীমা পত্রের সংজ্ঞা দেব। পরে সাময়িক জীবন বীমা পত্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে এই এখানে জনাব ক কর্তৃক গৃহীত যে বীমা পলিসি আছে তার সাথে কি কি মিল আছে সেটা একটু একটু লিখে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। ঘ, জনাব ক ও জনাব খ এর গৃহীত বীমাপত্র দ্বয়ের মধ্যে কোনটা বেশি লাভজনক বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকে যে আমরা দুইটা বীমা এখানে পলিসি দেখেছি শিক্ষার্থী বন্ধুরা, একটা হলো প্রথমটা ক এর, যেটা সাময়িক বীমাপত্র বোঝাই যাচ্ছে, আর খ এরটা হলো মেয়াদি বীমাপত্র। এবং আমরা জানি যে মেয়াদি বীমাপত্রটাই বেশি লাভজনক। কেন? কারণ তুমি যদি জীবনের কথা বলো, জীবনের চেয়ে লাভজনক বস্তু তো আর নাই। এখানে তুমি মারা গেলেও তোমার মনোনীত ব্যক্তিরা পাবে, মানে তোমার সন্তান পাবেন। আর তুমি যদি বেঁচে থাকো নির্দিষ্ট মেয়াদের পর, তাহলে তো তুমি নিজেই এই বীমার দাবির টাকা পাবে। বাট কয়ের যে বীমা দাবি ছিল, বীমাপত্র ছিল, সেটা ছিল সাময়িক বীমাপত্র। সেক্ষেত্রে অবশ্যই সে মারা না যাওয়া পর্যন্ত এবং ওই নির্দিষ্ট মেয়াদের ভিতরই সে পাচ্ছে না, তার মনোনীত ব্যক্তি পাচ্ছে। এই কারণে আমরা এখানে বলতে পারি যে এখানে যে দুইটা বীমাপত্র আছে, এই দুইটা বীমাপত্রের ভিতরে আমরা অবশ্যই মেয়াদি বীমাপত্রকে সাপোর্ট করি, এবং মেয়াদি বীমাপত্রটাই বেশি লাভজনক। এবং এই মেয়াদি বীমাপত্রটার ক্ষেত্রে আমরা দুই ধরনের সুবিধা পাবো। মারা গেলেও সুবিধা পাবো, বেঁচে থাকলেও সুবিধা পাবো। যে বলে না, হাতি মরলেও লাখ টাকা, হাতি বেঁচে থাকলেও লাখ টাকা। মেয়াদি বীমাপত্রটা ওয়ান কাইন্ড অফ সেম লাইক দিস। তো সেক্ষেত্রে বন্ধুরা, ক্লাসটা শেষ করব। এতক্ষণ তোমরা আমার সাথে ক্লাসে ছিলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে আজকে ক্লাসে ছিলা, তোমাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর উপরে দুইটা লিংক চলে আসছে, দেখো, একটা তানজিল হোসেন রাব্বি, মাই ফেসবুক ইউটিউব চ্যানেল। ইফ ইউ আর নিউ in my YouTube channel, please subscribe the channel and hit the notification bell, then you will be able to get new classes from Hussain sir on accounting and finance SSC এবং SSC লেভেলে। আর আমার একটা ফেসবুক পেজ চলে আসছে, ওখানে আমার এই ক্লাসের লিংক থাকবে, অথবা আগের ক্লাসের লিংক থাকবে, বিভিন্ন মোটিভেশনাল কথা বা ভিডিও থাকবে শুধু তোমাদের জন্য, অনলি ফর ইউ, ফ্রম হুসাইন স্যার। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা, ক্লাসটা শেষ করব। শেষ করার আগে কিছু কথা তোমাদেরকে বলি, শোনো। লাইফে তোমাকে বাস দেওয়ার লোক পাবা, কিন্তু তোমাকে সাবাস দেওয়ার লোক পাবে না। সবাই বাস নিয়ে বসে থাকবে, কিন্তু সাবাস দেওয়ার লোক পাবে না যখন তুমি বিপদে পড়বে। তোমাকে নিয়ে ট্রোল করার বন্ধু পাবা, মাস্তি করার পার্টনার পাবা, সিগারেট খাওয়ার সঙ্গী পাবা, কিন্তু ভরসা দেওয়ার মানুষ তুমি পাবা না। কেউ ভুলেও বলবে না তুমি চেষ্টা করলেই পারবে, বরং কেউ ভুলেও এই কথা না বলে উল্টো পরামর্শ দেবে, ধুর এসব ছেড়ে দে, অন্য কিছু কর। রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়ার বন্ধুগুলোর কয়েকজনকে তুমি বিপদের সময় পাবে, সেটা বিপদে পড়লেই তুমি বুঝতে পারবে। দোস্ত আমার প্রিপারেশন ভালো না বলা বন্ধুটাই সবচেয়ে বেশি মার্কস পেয়ে যায়, আর তুমি হা করে তাকাই থাকো। সারাদিন মুভি দেখা বন্ধুটি কি করে এত ভালো রেজাল্ট করে, কখনো জিজ্ঞাসা করেছো? আরে বোকা, সারাদিন মুভি দেখার স্টোরি সে তোমাকে শোনায়, তোমার সাথে শেয়ার করে, কিন্তু রাত জেগে সে যে পড়াশোনা করেছে সারা রাত জেগে, সেটা কিন্তু তোমার সাথে একবারও শেয়ার করেনি, তোমার সাথে বলেনি। আর তুমি ধরেই রেখেছো আমার ওই বন্ধুটা তো সারাদিন হুইতে থাকে, ঘুমায়, আর দিনভর মুভি দেখে। কত বোকা তুমি, তাই না? আরে শোনো, সবাই কিন্তু যার যারটা ঠিক ঠিকই রেখেছে,
কিন্তু তুমি শুধু বোকার স্বর্গে বাস করতে চাও। ভিতরে ভিতরে সবাই গাড়ি চালায়, শুধু তোমারে দেখলে হরতাল বলে। ওরা সবাই একদিন যার যার গন্তব্যে পৌঁছে যাবে, পিছনে পড়ে থাকবে শুধু তুমি, কারণ তুমি বোকা। তুমি নিজের ভালোটা বুঝতে পারো না। তুমি ওদের মতো পরিশ্রম করতে চাচ্ছ না, যে পরিশ্রমটা ওরা তোমার সামনে প্রকাশ করছে না। ওরা শুধু তোমাকে বলছে আরে পরিশ্রম করবি কে, পরিশ্রমটা পণ্ডশ্রম। কিন্তু ওরা যে পরিশ্রম করে একটু একটু করে সাফল্যের উচ্চ শিখরে চলে যাচ্ছে, যেটা তোমার সাথে শেয়ার করে না। ওরা ঘন্টার পর ঘন্টা পাবজি খেলার কথা তোমার সাথে শেয়ার করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অ্যাকাউন্টিং, ফিনান্সের, আইসিটির ম্যাথমেটিক্যাল সমাধানের কথা বলে না। ওরা গ্রুপ স্টাডি করে লুডো খেলার কথা তোমাকে বলে, কিন্তু গ্রুপ স্টাডি করে পড়াশোনার কথা, বিভিন্ন জটিল জটিল প্রশ্ন সমাধান, উদ্দীপক সমাধান, ম্যাথমেটিক্যাল কোশ্চেন সমাধান, সেটা তোমার সাথে শেয়ার করে না। সেটাই বিষয়টা এরকম যে ভিতরে ভিতরে সবাই কিন্তু গাড়ি চালাইতেছে, কিন্তু তোমারে দেখলেই হরতাল বলতেছে। তো তুমি ওই হরতালের কথা শুনি ওদের সাথে তাল মিলাইয়া বেতাল হয়ে যাচ্ছ। মাতাল আর হয়েও না, শেষে পাতাল আর খুঁজে পাবে না। রাইট? এই জন্য শিক্ষার্থী বন্ধুরা, সবকিছু বাদ দিয়ে নিজেকে তালে নিয়ে আসো, লেভেলে নিয়ে আসো। তুমি কিন্তু লেভেলে নাই, লেভেলে নাই, লেভেলে নাই, তুমি লেভেলে নিয়ে আসো, যেই লেভেল তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এই লেভেলই তোমাকে একদিন মেডেল নিয়ে আসবে। ওদের শোকেসে দামি দামি পুরস্কার, দামি দামি সনদপত্র, দামি দামি অ্যাচিভমেন্ট, ক্রেস্ট ভরে থাকলে তোমার তো কোনো লাভ নাই। তোমার শোকেস তো খালি পড়ে আছে, ওটা তো ভরতে হবে তোমার অর্জন দিয়ে, তোমার সাফল্য দিয়ে। আমি বিশ্বাস করি তোমরা সফল হবে। মনে রাখবে, তুমি যদি সফল হতে পারো, তোমার লুঙ্গি, স্যান্ডো, গেঞ্জি পরা ছবি একদিন ইতিহাস হয়ে যাবে। আর তুমি যদি ব্যর্থ হয়ে যাও, তোমার কোট, স্যুট, টাই পরা, পিছনে ব্লার করা ডিএসএলআর ক্যামেরার ছবি হয়ে যাবে পরিহাস। পরিহাস হয়ে যাও না, ইতিহাস বানানোর চেষ্টা করো। হিস্টোরি না, আমি তোমাদের কাছে চাচ্ছি হাই স্টোরি। তোমাদের কাছে আমি হিস্টোরি চাই না, তোমার জীবনের গল্পটা যাতে হাই স্টোরি হয়, সেই হাই স্টোরির শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও একটা ক্লাসে, আগামী কোনো ক্লাসে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।